আজকের গল্পে আমরা জানব জিসান নামের এক ছেলের জীবনের এমন একটি অধ্যায় যেখানে সে আবিষ্কার করে তার পুরো জীবন আসলে ছিল এক অদ্ভুত গবেষণার অংশ। কিন্তু কেন, কি উদ্দেশ্যে, আর সে কিভাবে নিজের পথ নিজেই খুঁজে নিল। চলুন এক অসাধারণ রহস্যে মোড়ানো গল্পের মধ্যে ডুব দেই। পুরনো চীনা শহরে এক পরিবার বসবাস করত, যেখানে তাদের একমাত্র ছেলে জিসান প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কাঠ কাটা, ঘর মোছা সহ বিভিন্ন কাজ করত। প্যারালাইসিসে আক্রান্ত তার দাদির দেখাশোনাও করত সে। ঔষধ খাওয়ানো থেকে শুরু করে তার প্রতিটি প্রয়োজনই জিসানের দায়িত্বে ছিল। একদিন জিসানের স্কুলের কয়েকজন শিক্ষক তাদের বাড়িতে আসেন। জিসান ছিল মেধাবী ছাত্র, তবে তার শিক্ষকেরা জানতেন যে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই তারা জিসানের জন্য একজন স্পন্সর নিয়ে আসেন, যিনি তাকে আর্থিকভাবে সাহায্য করতে চাইছিলেন। কিন্তু জিসানের বাবা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, আমাদের যা আছে সেটাই যথেষ্ট। আমাদের ছেলে বড় হয়ে যদি কিছু করতে পারে তাহলেই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দয়া বা অনুদান চাই না। ঠিক তখনই জিসানের মা একটা বয়মে কফি নিয়ে শিক্ষকদের সামনে হাজির হন। তাদের আর্থিক অবস্থা এত খারাপ যে বাড়িতে কফি থাকার কথা নয়, তার উপর সেটি বয়মে করে পরিবেশন করায় শিক্ষকেরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে জিসানের বাবা দ্রুত তাদের বিদায় করে দেন। যাওয়ার আগে একজন শিক্ষক অবাক হয়ে জিসানকে প্রশ্ন করেন, এরা কি সত্যি তোমার বাবা মা? শিক্ষকেরা চলে যাওয়ার পর জিসানের মা তাদের ময়লা কাপড়গুলো একটি নির্দিষ্ট স্থানে রাখেন এবং সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার এবং আয়রন করা কাপড় দিয়ে বদলে দেন। এরপর জিসানের বাবা তার দাদিকে বলে যান, আমরা বাহিরে যাচ্ছি, তুমি জিসানের সঙ্গে ইংরেজি প্র্যাকটিস করো। বাহিরে এসে তারা একটি দামি গাড়িতে ওঠেন। ঠিক তখনই স্পন্সরের গাড়িটি তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কেউ তাদের চিনতে পারে না। গাড়ির ভেতরে জিসানের বাবা তার মাকে বকা দিয়ে বলেন, তোমাকে কতবার বলেছি সাবধানে থাকতে, তবুও আজ দামি ঘড়ি পরে চলে এসেছো। যদি আমাদের ছেলে দেখে ফেলতো তাহলে কি বলতাম। এদিকে বাড়িতে জিসানের দাদি তাকে ব্রেকফাস্ট খাওয়ানোর পর স্কুলে যেতে প্রস্তুত করেন। জিসান বের হয়ে যাওয়ার পর প্যারালাইসিসে আক্রান্ত দাদি চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং হাতে থাকা ওয়াকি টকিতে কারো সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। দেখা যায় জিসানের যাত্রাপথে ড্রাইভার, জারুদার, এমনকি দোকানদারও ছদ্মবেশে দাঁড়িয়ে আছেন এবং ওয়াকি টকিতে জানাচ্ছে যে জিসান নিরাপদে স্কুলের পথে রয়েছে। রাস্তায় হঠাৎ এক বিদেশি দম্পতি এসে জিসানের কাছে ইংরেজিতে ঠিকানা জানতে চাইলে জিসান চমৎকার ইংরেজিতে তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। জিসানের সামনে যে বিদেশি দম্পতি এসে ঠিকানা জানতে চেয়েছিল তারাও ছিল জিসানের বাবার ঠিক করা লোক। তাদের কাছে থাকা ক্যামেরার মাধ্যমে জিসানের দাদি বাড়িতে বসেই মনিটরে তার প্রতিটি পদক্ষেপ দেখতে পাচ্ছিলেন। এরপর যখন জিসান স্কুলে পৌঁছায়, সেখানে এক বয়স্ক দম্পতি তার জন্য হাতে অনেকগুলো বেলুন নিয়ে অপেক্ষা করছিল। তবে জিসান আসার আগেই নিরাপত্তা কর্মীরা দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেয়, যাতে তারা জিসানের সাথে কথা বলতে না পারে। ওই বৃদ্ধ দম্পতিকে জিসানের বাবার গাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়ির ভেতরে জিসানের বাবা তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এভাবে এই পোশাক পরে ওর সামনে গেলে সন্দেহ হতে পারে, তাই বাড়ি ফিরে যান। পুরাতন পোশাক পরে আমাদের সাথে জিসানের জন্মদিনে যোগ দিন। আসলে এই বৃদ্ধ দম্পতি ছিল জিসানের নানা নানি। স্কুল শেষে এক সহপাঠী জিসানকে তার গাড়িতে ওঠার প্রস্তাব দেয়, কিন্তু জিসান ভদ্রভাবে সেটা প্রত্যাখ্যান করে। তার পরিবার গরিব বলে সে ধনী সহপাঠীদের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। এখানে আমাদের মনে প্রশ্ন আসে, জিসানের বাবা আসলে একজন বড়লোক ব্যক্তি, কিন্তু জিসানকে কেন জানাচ্ছে না? এর উত্তর হচ্ছে, জিসানের বাবা বাড়িতে ফিরে পুরনো দিনের কিছু স্মৃতি মনে করতে শুরু করেন। কয়েক বছর আগে তিনি তার স্ত্রীকে নিয়ে এই পুরনো বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন, এক সময় আমরা এই এলাকার সবচেয়ে গরিব পরিবার ছিলাম। আমি ছোটবেলায় এই বাড়িতেই বড় হয়েছি, তখন টাকার মূল্য কি সেটা খুব ভালোভাবে বুঝেছি। জিসানের বাবা ছোটবেলায় প্রচন্ড দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছিলেন। পরে নিজের যোগ্যতায় তিনি বিশাল ব্যবসা দাঁড় করিয়ে শহরের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। তাদের বড় ছেলে যেটাই চাইতো সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যেত, ফলে তার কাছে টাকার কোনো মূল্য ছিল না।
বড় ছেলের প্রতি তাদের এই ভুল বোঝার পর তারা সিদ্ধান্ত নেয় ছোট ছেলে জিসানকে গরিব পরিবেশে বড় করে তোলার মাধ্যমে টাকার গুরুত্ব শেখানো হবে। তখন থেকেই শুরু হয় তাদের নতুন অভিনয়। পুরনো বাড়িতে এসে তারা গরিবের মতো জীবনযাপন করতে থাকে, যাতে জিসান টাকার প্রকৃত মূল্য বুঝতে পারে। এর কিছুক্ষণ পর জিসানের নানা নানি পুরাতন পোশাক পরে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে, কিন্তু বাড়িতে ঢোকার আগে জিসানের বাবা মা তাদের পরীক্ষা করে, কারণ নানা নানি লুকিয়ে জিসানকে টাকা দেওয়ার চেষ্টা করতেন, যা তার বাবা মা পছন্দ করতেন না। এবারও জিসানের নানির মোজায় টাকা লুকানো ছিল। এটা দেখে জিসানের মা রাগ করে বলেন, কতবার বলেছি তোমাদের, তাও শোনো না। এত অল্প বয়সে টাকার মুখ দেখলে ও তো নষ্ট হয়ে যেতে পারে। জিসান বাড়ি ফিরে টেবিলের উপর একটা জন্মদিনের কেক দেখতে পায়। আনন্দে প্রথম টুকরোটা মায়ের গালে আর দ্বিতীয় টুকরোটা নানির মুখে মাখিয়ে দেয়। এ সময় তার নানি আবেগে ভেসে পুরনো দিনের কথা বলতে শুরু করে। তিনি বলতে থাকেন কিভাবে ছোটবেলায় দামি দোলনায় দোল খাওয়াতেন আর সুইমিং পুলে সাঁতার শেখাতেন। কিন্তু এত কথা বলা দেখে জিসানের বাবা তৎক্ষণাৎ নানির মুখে কেকের টুকরো দেয়, কারণ আরেকটু হলেই তিনি বলে ফেলতেন যে জিসানের বাবা আসলে বিশাল সম্পত্তির মালিক। পরবর্তীতে প্রতিবেশীরা এসে নানিকে নিয়ে যায়। যাওয়ার আগে নানা গোপনে তার চুল থেকে কিছু টাকা বের করে জিসানের হাতে দিয়ে যান, কিন্তু সবাই চলে যাওয়ার পর জিসান সেই টাকা বাবার কাছে দিয়ে বলে, এটা আমাদের ফ্যামিলির সঞ্চয় বক্সে রেখে দাও। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো আমাদের মাসে কত টাকা খরচ হয়? আশ্চর্যজনকভাবে জিসান খুব আত্মবিশ্বাসের সাথে পুরো মাসিক খরচের হিসাব দিয়ে দেয়। ছেলের এমন নির্ভুল হিসাব দেখে বাবা ঘোষণা করেন, আজ থেকে পরিবারের সব হিসাব নিকাশ তুমি করবে। সন্ধ্যায় পুরো পরিবার মিলে বই পড়ে, কিন্তু জিসানের বাবা মায়ের বইয়ের ভেতরে লুকানো ছিল স্মার্টফোন। পড়া শেষ হলে জিসানের মা তার দাদির পা ধুয়ে দিতে শুরু করেন। এর মাধ্যমে তিনি জিসানকে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাচ্ছিলেন। ঘুমাতে যাওয়ার আগে জিসান সবার কাছে গিয়ে বলে, কাল থেকে আমি বাজার করব আর সেখান থেকে টাকা বাঁচিয়ে বাবার জন্য একটা নতুন জুতা কিনব, কারণ তার একমাত্র জুতাটা নষ্ট হয়ে গেছে। জিসান ঘুমিয়ে গেলে তার বাবা মা নিজেদের ঘরে চলে যান। সেখানে একটি আলমারির ভেতর ঢুকে লুকানো এলিভেটরের মাধ্যমে নিচে একটি আন্ডারগ্রাউন্ড অফিসে চলে যান। দেখা যায় সেখানে একটি টিম কাজ করছে, যারা পুরো পরিকল্পনার তত্ত্বাবধায়না করছে। এই টিমের কাজ হলো এমনভাবে পরিবেশ তৈরি করা যাতে জিসানের মনে কোনোভাবেই সন্দেহ না জন্মায় সে আসলে একটি ধনী পরিবারের সন্তান। জিসানের বাবা অফিসের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা আজ আরো একটি সফল দিন পার করলাম, আর আমার ছেলের জন্মদিন ভালোভাবে কাটায় তোমাদের সবাইকে বোনাস দেয়া হবে। এখানে দ্বিতীয় ধাপের অপারেশন সাকসেস ঘোষণা করা হয়। আসলে এই অপারেশনের উদ্দেশ্য ছিল জিসানকে দক্ষ ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা। যেহেতু তার বাবার বড় একটি ব্যবসা রয়েছে, তিনি চান ছোট থেকেই জিসান যেন ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও হিসাব নিকাশ শিখে ফেলে। এজন্য তাকে দোকানে বাজার করতে পাঠানো হয়, যেখানে দোকানদাররাও ছিল তার বাবার নিয়োগ করা লোক। কেনাকাটার সময় তারা জিসানকে বিভিন্ন প্রশ্ন করে হিসাব করতে বাধ্য করত, যাতে সে দ্রুত টাকা পয়সার হিসাব শিখে ফেলে। এভাবেই প্রতিনিয়ত তার ট্রেনিং চলতে থাকে। একদিন হঠাৎ জিসানের মা তার জ্যাকেটের মধ্যে একটা বক্স দেখতে পান। প্রথমে তারা ভাবে হয়তো জিসান তার বাবার জন্য জুতো কিনেছে, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে আসলে জিসান নিজের জন্য একটা ট্যাবলেট কিনেছে। এটা দেখে সবাই বেশ হতাশ হয়। তবে তারা লক্ষ্য করে যে দোকান থেকে ট্যাবলেটটি কিনেছে সেখানে 7 দিনের রিটার্ন পলিসি ছিল। তখন তারা বুঝতে পারে জিসান যথেষ্ট হিসাবী হয়ে উঠেছে, কারণ তার প্ল্যান ছিল 7 দিন পর ট্যাবলেটটি ফেরত দিয়ে সেই টাকা দিয়ে বাবার জন্য জুতা কেনার। পরের দিন জিসানের বাবা কাজে বের হওয়ার সময় জিসান আবার তার বাবার পুরনো জুতোটি দেখে। তাই সেদিন সে সিদ্ধান্ত নেয় ট্যাবলেটটি ফেরত দেবে। দোকানে গিয়ে ট্যাবলেটটি ফেরত দিতে গেলে দোকানদার জানায় ট্যাবলেটে পানি লাগার কারণে 7 দিনের রিটার্ন পলিসি আর কার্যকর হবে না। এটা শুনে হতাশ হয়ে জিসান বাড়ির দিকে রওনা হয়। তার প্ল্যান অনুযায়ী কিছুই কাজ করেনি। তবে বাড়ি ফেরার পথে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দেখে রাস্তায় প্রচুর প্লাস্টিক বোতল
আর ক্যান পড়ে আছে। তার মনে হয় এগুলো সংগ্রহ করে বিক্রি করলে কিছু টাকা আয় করতে পারবে, তাই সে বোতল কুড়াতে শুরু করে। কিন্তু এ সময় তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। এটা দেখে তার মা ভীষণ কষ্ট পায়। হাজার হলেও তার বাবা মার ছেলের এমন পরিস্থিতি দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবু জিসানের বাবা তাকে থামান না, বরং বলেন জীবনে বড় হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। জিসান যখন একটি দোকানে বোতল বিক্রি করতে যায়, দেখে দোকানদার ক্যাশ বাক্স খোলা রেখেই চলে গেছে। সামনে এতগুলো টাকা দেখে সে ধীরে ধীরে ক্যাশ বাক্সের দিকে হাত বাড়ায়, কিন্তু টাকাগুলো না নিয়ে বরং ক্যাশ বাক্সটি বন্ধ করে দেয় এবং দোকানদারকে এই বিষয়টি জানায়। দোকানদার তার সততা দেখে খুশি হয়ে যায়। এই ঘটনা জিসানের মা বাবা এবং টিমের লোকেরা আন্ডারগ্রাউন্ড থেকে লাইভে দেখে আনন্দে চিৎকার করে ওঠে। তারা বুঝতে পারে সত্যি জিসান সঠিক শিক্ষা পাচ্ছে। এরপর থেকে টিমের লোকেরা ইচ্ছা করেই জিসানের চলার পথে বেশি পরিমাণ বোতল এবং ক্যান ফেলে রাখতে শুরু করে, যাতে সে সংগ্রহ করতে পারে। একদিন যখন জিসান ডাস্টবিন থেকে কিছু বোতল কুড়িয়ে নিচ্ছিল, তখন হঠাৎ একজন বিদেশি এসে তাকে লাঞ্চে আমন্ত্রণ জানায়। কিছুটা দ্বিধা করে হলেও জিসান তার প্রস্তাবে রাজি হয়। লোকটি তাকে নিয়ে একটি বড় হোটেলে যায় এবং সেখানে দামি খাবারের অর্ডার দেয়। হোটেল রুমে আরেকজন লোক ছিল। সে জিসানকে বলে, আমি তোমার কাছ থেকে বোতলগুলো কিনতে চাই, তুমি যদি রাজি থাকো। এমন অফার পেয়ে জিসান খুশি হয়ে যায়। গোসল করতে গিয়ে সে ভাবে হয়তো এবার তার সংগ্রহ করা বোতলগুলো ভালো দামে বিক্রি হবে। গোসলের সময় সেই লোকটি এসে তার সঙ্গে গল্প শুরু করে। হোটেলে যাওয়ার ঘটনাটি জানার পর দ্রুত জিসানের বাবা ও তার দলের লোকজন সেখানে পৌঁছায়। তারা ওই ফরেনারকে ধরে ফেলে এবং কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর জানতে পারে যে লোকটি জিসানের থেকে বোতল কিনতে চেয়েছিল সে আর কেউ নয়, জিসানের বড় ভাই। ভাইটি বলে, আমি আমার ছোট ভাইকে খুব মিস করছিলাম, তাই তার সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। তবে জিসানের বাবা এতে মোটেও খুশি হন না। তিনি বড় ছেলেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন। বাড়ি ফিরে সবাই জিসানকে ট্যাবলেট কেনার জন্য বকাবকি করতে থাকে। তখন জিসানের বাবা তাকে থামিয়ে বলেন, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি তোমার পরিবারকে কথা দিয়েছিলে আমার জন্য জুতো কিনবে। কথা দিলে তা রাখতে হবে। এখন ভেবে দেখো কিভাবে আরো বেশি বোতল সংগ্রহ করে বিক্রি করতে পারবে। বাবার কথা শুনে সারা রাত ভেবে পরদিন সকালে জিসান শহরের একটি খেলার মাঠে যায়। সেখানে একটি ফুটবল ম্যাচে শহরের দল বাইরের টিমের কাছে হেরে যায়। রাগে ক্ষিপ্ত দর্শকরা মাঠে পানির বোতল ছুটতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই মাঠটি প্লাস্টিকের বোতলে ভরে যায়। জিসান ও তার পরিবার সুযোগ হাতছাড়া না করে দ্রুত সব বোতল কুড়িয়ে ফেলে। সেদিন মাঠে একটি দৌড় প্রতিযোগিতার রেসিস ট্র্যাক দেখে জিসানের দৌড়ানোর ইচ্ছে জাগে। সে আনন্দের সঙ্গে দৌড়াতে শুরু করে। এরপর অনেক বোতল বিক্রি করে সে পরদিনই বাবার জন্য নতুন জুতো কিনে আনে। কিছুদিন পর জিসানের স্কুল থেকে তার খেলাধুলার টিচার তাদের বাড়িতে আসেন এবং জিসানের বাবা মাকে জানান, আপনার ছেলে খেলাধুলায় বেশ ভালো, স্কুল তাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করেছেন। এটা শুনে জিসান খুব খুশি হয়ে সরাসরি রাজি হয়ে যায়। তবে জিসানের বাবা মনে মনে চাচ্ছিলেন তার ছেলে বড় হয়ে তাদের ব্যবসা সামলাবে। তিনি ভাবলেন যদি জিসান খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে তবে ব্যবসার কিছুই শিখতে পারবে না। তাই তিনি একটি গোপন পরিকল্পনা করেন। রাতে যখন জিসান ঘুমাচ্ছিল, তার বাবা তার পায়ে একটি অবাস্তব ইনজেকশন পুশ করেন যাতে সে সকালে উঠে দাঁড়াতে না পারে। পরদিন সকালে ঘুম ভেঙে জিসান যখন উঠতে যায়, দেখে তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং দাঁড়ানো যাচ্ছে না। এতে আতঙ্কিত হয়ে তার পরিবার দ্রুত তাকে নকল এক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জিসানকে পরীক্ষা করে বলে, তোমার একটি বিরল রোগ হয়েছে, এখন থেকে তুমি আর কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এটা শুনে জিসান ভেঙে পড়ে। তবে সে জানতো না এই পুরো বিষয়টি তার বাবার পরিকল্পনা অনুযায়ী ঘটেছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর জিসান তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, আমরা কি সবসময়ই গরিব থাকবো? তখন তার বাবা তাকে বলেন, গরিব থাকবো কি না তা নির্ভর করে তোমার উপর।
তুমি যদি চেষ্টা করো এবং ভালোভাবে পড়াশোনা করে একটি ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, তবে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারবো। বাবার স্বপ্নের কথা শুনে জিসান প্রতিজ্ঞা করে সে মন দিয়ে পড়াশোনা করবে এবং বড় হয়ে ফিনান্সিয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করবে। এই প্রতিজ্ঞায় খুশি হয়ে তার বাবা তাকে একটি সাইকেল কিনে দেয়। সাইকেল পাওয়ার পর থেকে জিসান প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার বান্ধবী ফ্যাকের সঙ্গে নিয়ে যেতে শুরু করে। কয়েক বছর এভাবেই কেটে যায়। ততদিনে জিসান অনেক বড় হয়ে গেছে, তবুও সে এখনো ফ্যাকেকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে যায়। এটা দেখে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। যদিও তাদের দুজনের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না, তাদের একমাত্র মিল ছিল তারা দুজনেই গরিব। প্রতিদিন বাড়ি ফেরার পর কেউ না কেউ গণিতের কোনো জটিল প্রশ্ন নিয়ে জিসানের কাছে আসতো, আর জিসান সেগুলো সহজেই সমাধান করে দিত। এই সবই তার পড়াশোনার অংশ ছিল। একদিন বাড়িতে ঢোকার সময় সে শুনতে পায় তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। তারা বলছে, আমরা জিসানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে অনেক কষ্ট করছি, কিন্তু আমাদের ছেলে কি আদৌ চান্স পাবে? এটা শুনে জিসান আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে বসে। যদিও তার এখনো খেলাধুলার প্রতি দুর্বলতা কাজ করত, সে জানতো যে তার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য পড়াশোনাই একমাত্র উপায়। একদিন ক্লাসের শিক্ষক বলেছিলেন, মানুষের চেতনা তার আশেপাশের পরিবেশ থেকেই তৈরি হয়। কিন্তু জিসান এটা মানতে নারাজ। সে দাঁড়িয়ে বলে, আমার পরিবার গরিব, কিন্তু আমি আমার নিজের চেষ্টায় কখনো কমতি রাখিনি। আমি যথেষ্ট স্মার্ট, আর আমার মতো পরিবেশে বেড়ে ওঠা অন্য বাচ্চাদের তুলনায় আমার চেতনা অনেক বেশি শক্তিশালী। তার কথাগুলো শিক্ষকের পছন্দ হয় না। তিনি জিসানকে ক্লাস থেকে বের করে দেন। হতাশ হয়ে জিসান সেদিন আগেভাগেই বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর আসার পর সে খেয়াল করে একটি বাস্কেটবল কোর্টে তার দাদি ম্যাডাম লি কয়েকজনের সঙ্গে বাস্কেটবল খেলছেন। এটা দেখে জিসান অবাক হয়ে যায়, কারণ তার দাদি তো প্যারালাইসিস রোগী। জিসানকে দেখে তার দাদি তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় তার একটি জুতা রাস্তায় পড়ে যায়। জিসান জুতাটা হাতে নিয়ে দ্রুত বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকে সে দেখে তার দাদি বিছানায় শুয়ে আছেন। জিসান অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে থাকে। কিছু বলার আগেই হঠাৎ তার মা সামনে এসে দাঁড়ায়। তবে মাকে দেখে জিসানের চোখে বিস্ময় ফুটে ওঠে, কারণ মা সাধারণত যে ধরনের পোশাক পরেন তা পরেনি। এবার তিনি একদম ভিন্ন, অনেক দামি একটি পোশাক পরে এসেছেন। জিসান অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা, তুমি এমন পোশাক পরেছো কেন? মা একটু হেসে জবাব দেন, একজন কাপড় দিয়েছিলেন ধুয়ে দিতে, আমি ভাবলাম পরে দেখি কেমন দেখায়। জিসান কিছু বলার আগেই আশপাশের সবাই যেন মায়ের কথা বিশ্বাস করাতে ব্যস্ত হয়ে পড়ে। তারা সবাই এক সুরে বলছে, এতে অবাক হওয়ার কিছু নেই, এটা তো সাধারণ বিষয়। পরদিন জিসান বাড়ি ফিরে আসে এবং দেখে বাড়ির পরিবেশ অস্বাভাবিক রকমের নীরব। বাড়ির সবার মুখ ভার। কিছুক্ষণ পরই সে জানতে পারে তার দাদি আর নেই। দাদির মৃত্যুর সংবাদ শুনে জিসান স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে পুরোপুরি মানতে পারে না। আমরা জানি এই মৃত্যুর খবরটা আসলে সত্যি নয়, এটি তার বাবার পরিকল্পনার অংশ। দাদি এখনো বেঁচে আছেন, কিন্তু জিসান কিছুই টের পাচ্ছে না। সবাই একসাথে কান্নাকাটি শুরু করে। জিসানও ভেঙে পড়ে। সে দাদির নিথর দেহ ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকে। জিসানের কান্না দেখে ম্যাডাম লিও নিজেকে সামলাতে পারছিলেন না। ছোটবেলা থেকে জিসানকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন তিনি, কিন্তু এমন পরিস্থিতিতে যদি জিসান তাকে কাঁদতে দেখে ফেলে তাহলে পুরো সত্যটা ফাঁস হয়ে যাবে। দ্রুত সবাই মিলে ম্যাডাম লিওকে ভেতরে নিয়ে যায় এবং দুজনকে আলাদা করে ফেলে। ম্যাডাম লিও অনেক মন খারাপ করে ভাবছিলেন হয়তো আর কখনোই তিনি জিসানকে দেখতে পারবেন না। তবে তখন জিসানের বাবা তাকে আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমরা তাকে সব বলবো, তখন তুমি নিশ্চয়ই তার সাথে দেখা করতে পারবে। পরের দিন জিসান তার বান্ধবী ফ্যাকের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে নিজের মনের সন্দেহ ফ্যাকের সঙ্গে শেয়ার করে। জিসান বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমার মা হঠাৎ এত দামি পোশাক আর গহনা পরে কোথা থেকে এসেছিল। ফ্যাক তখন মজা করে বলে,
হয়তো তোমার মা কারো সঙ্গে প্রেম করছে, তার জন্যই এভাবে সাজে। আরও বলে, আমি তো তোমার মাকে অন্য একজন লোকের সঙ্গে একটা বাড়িতে ঢুকতে দেখেছি। এটা শুনে জিসান দ্রুত সেই বাড়ির ঠিকানা নিয়ে সেখানে রওনা দেয়। আসলে সেই বাড়ি ছিল জিসানদের আসল বাড়ি। বাড়ির ভেতরে তখন তার বাবা মা বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। জিসানের বড় ভাই পারিবারিক ব্যবসার একটা পজিশন চাইছিল, কিন্তু তার বাবা বলেছিলেন, তুমি ছোটবেলা থেকে শুধু টাকা উড়িয়েছ, বিজনেস তোমার হাতে দিলে সেটি বেশি দিন টিকবে না। এসব কথা বলার সময় জিসান বাড়ির দরজায় পৌঁছে যায়। ভেতরের খবর দেওয়ার আগেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকে তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। তার মনে হয় এই বাড়িতে সে আগেও এসেছে। এমনকি তার বাবা মায়ের আচরণ তাকে সন্দেহজনক মনে হতে থাকে। জিসানের বাবা মা তাকে বিভ্রান্ত করার জন্য সুইমিং পুলে লাফ দেয়। এরপর তার মা বলে, আসলে আমরা এই বাড়ির মালিকের কাছ থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে টাকার জন্য ধার নিতে এসেছি। কিন্তু তার মায়ের এই কথা বিশ্বাস হয় না। কয়েকদিন পর জিসানের স্কুলের পরীক্ষার রেজাল্ট আসে। দেখা যায় সে খুব ভালো করেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন তার বাবা মা পরীক্ষার হলের সামনে অপেক্ষা করছিলেন, কিন্তু পরীক্ষা শেষে তারা জিসানকে কোথাও খুঁজে পাচ্ছিল না। বাড়ি ফিরতেই তারা জিসানের একটা ব্যাগ পান। ব্যাগের মধ্যে জিসানের ছবি ছিল, যেখানে তার মুখে টেপ লাগানো। ছবির সঙ্গে একটি চিঠি ছিল, যেখানে মুক্তিপণের টাকার কথা উল্লেখ ছিল। টিমের একজন বলে, আমি চিনি এই জায়গা। ব্যাস, সবাই মিলে জিসানকে উদ্ধার করতে রওনা দেয়। তবে বাড়ি থেকে বের হওয়ার আগেই জিসান তাদের উপর দাঁড়িয়ে সবকিছু খেয়াল করছিল। আসলে বেশ কিছুদিন ধরে সে তার বাবা মা এবং আশেপাশের মানুষদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। যেদিন সে তার আসল বাড়িতে গিয়েছিল, সেদিন পুলের ভেতরে একটা খেলনা হাঁস দেখে তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এছাড়াও সে লক্ষ্য করে তার মায়ের কানে প্রায় সময় সিক্রেট ডিভাইস থাকে। তার আশেপাশে সবাই কথায় কথায় তাকে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয়। বাড়ি থেকে সবাই বের হয়ে যাওয়ার পর জিসান তার বাবা মায়ের রুমে ঢুকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে আলমারির ভেতরে লুকানো একটি এলিভেটর পেয়ে যায়। এলিভেটরটি তাকে নিয়ে যায় নিচের আন্ডারগ্রাউন্ড অফিসে। সেখানে গিয়ে জিসান দেখে তাকে নিয়ে একটি গবেষণাগার বানানো হয়েছে। তার ডায়েরি থেকে শুরু করে মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত সবকিছু বিশ্লেষণ করা হতো। ছোটবেলা থেকে তার জীবনে যারা তাকে কিছু শিখিয়েছে তাদের সবার ছবি সেখানে বাঁধাই করে রাখা হয়েছে। এমনকি ম্যাডাম লিওর একটি বিশাল ছবি সেখানে টানানো ছিল। সবকিছু দেখে জিসান হতবাক হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে ম্যাডাম লিও এসে তার কাছে ক্ষমা চান। কিছুক্ষণ পর তার বাবা মাও সেখানে উপস্থিত হন। তার বাবা বুঝতে পারেন জিসান নিজে থেকেই সব জেনে গেছে। তখন জিসান সরাসরি প্রশ্ন করে, তোমরা আসলে কারা? তোমাদের ছবি তো ওই দেয়ালে নেই। তোমরা কি বিজ্ঞানী যারা আমাকে নিয়ে গবেষণা করছো? ছেলের মুখে এমন কথা শুনে তার মা কাঁপতে কাঁপতে জিসানকে জড়িয়ে ধরেন। তার বাবা শান্তভাবে বলেন, তুমি আমাদেরই সন্তান, কিন্তু তোমাকে একজন যোগ্য উত্তরাধিকারী বানানোর জন্যই আমরা এসব করেছিলাম। আমরা সব সময় তোমার ভালোই চাই। কিন্তু জিসান কোনো কথাই বলতে পারে না। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে তার জীবনের কষ্টের দিনগুলি। কেমন করে সে তার পরিবারকে ভালোবেসেছে, তাদের ভাগ্য বদলানোর জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেছিল। জিসান তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আজ থেকে আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই। এরপর সে সেখান থেকে বের হয়ে যায়। বাইরে বাচ্চারা খেলছিল। জিসান তাদের পাশ দিয়ে দৌড়াতে শুরু করে। তার বাবা মা তাকে কাঁদতে কাঁদতে দেখতে থাকেন, কিন্তু তাকে থামানোর মতো কোনো ভাষা তাদের কাছে ছিল না। কারণ তারা বুঝতে পেরেছেন তাকে উত্তরাধিকারী বানানোর প্রক্রিয়ায় তারা তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন। এদিকে জিসানের বড় ভাইকে দেখা যায় সে একটি বিশাল পাহাড় বেয়ে উপরে উঠছে। সে এখন আর পরিবারের কথা ভাবতে চায় না এবং তার বাকি জীবন ভ্রমণ করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে জিসান তার নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে একজন রেসার হয়ে উঠেছে। তার বাবা মা বাড়িতে বসে টিভিতে তার দৌড় দেখছিলেন। তবে দৌড়ানোর সময় হঠাৎ করে জিসান রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলো তুলে খুশিতে দৌড়াতে শুরু করে। সে মনে করে
তার শিক্ষকের কথা ঠিক ছিল। মানুষের পরিবেশ তাদের চেতনাকে প্রভাবিত করে। এই কাহিনীর মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জীবন পাঠ শিখতে পারি। নাম্বার 1, সত্যকে চাপা দেয়া সম্ভব নয়। নাম্বার 2, ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া জীবন সুখকর নয়। নাম্বার 3, পরিবেশ মানুষের উপর গভীর প্রভাব ফেলে। নাম্বার 4, পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ, তবে স্বাধীনতা অপরিহার্য। নাম্বার 5, নিজের পথ নিজেই বেছে নিতে হয়। সত্যিকার অর্থে আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যেখানে আমরা পারিবারিক বা সামাজিক চাপে নিজেদের ইচ্ছা ভুলে যাই, কিন্তু নিজের স্বপ্ন, ইচ্ছা এবং স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। জীবনে প্রকৃত সাফল্য আসে তখনই যখন আমরা নিজের স্বপ্নকে অনুসরণ করি। এইভাবেই আমাদের আজকের গল্পটি এইখানেই শেষ হয়।